সার্বভৌমত্বে আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না, ভারতের প্রতি মির্জা ফখরুলের হুঁশিয়ারি। জাতীয় নয় অন্তর্বর্তী সরকারকে সমর্থনের ঘোষণা। শেখ হাসিনার কঠোর সমালোচনা। বাংলাদেশে পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায় ধস, অনিশ্চয়তায় বহু মানুষের জীবন জীবিকা। মন্দা কাটাতে দ্রুত ভিসা চালুর আহ্বান কলকাতার ব্যবসায়ীদের। এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সার্বভৌমত্বের ওপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না বলে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি আরও জানান, জাতীয় সরকার গঠনের কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন তারা। এ সময় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনার সমালোচনা করেন মির্জা ফখরুল। লন্ডনের রিজেন্ট লেক হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার বিকেলে এই অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক, সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনা প্রসঙ্গ সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এই সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। পাকিস্তানের দখলদারিত্ব থেকে বের হয়ে ভারতের অধীনে যাওয়া যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না। সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোন বিষয় দেব, আমরা পরিষ্কার করে বলেছি যে আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য তো সিদ্ধান্ত। এখানে যে কেউ আমাকে নির্দেশ করবে, বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা এই সিদ্ধান্তের সাথে স্বাধীন করেছি, সেই স্বাধীন করতে কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। এত যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, বাংলাদেশের ভালোবাসা ফেস করেন না কেন? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে চলে যান, আর প্রত্যেকবার দেশ ছেড়ে চলে পালিয়ে গেছে, লিভিং এ সাইড আর পার্টি। তার দলের সঙ্গে নেতা কর্মীদের কি অবস্থা আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। জাতীয় সরকার গঠনে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি জানিয়ে তিনি বলেন, শুধু বিদেশিদের উপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলি, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে, আমরা এটা মনে করি যে জাতীয় সরকার এসছে ভালো কিছু হবে না, বরঞ্চ জাতীয় সরকার আসতে আরো বেশি সমস্যা তৈরি হবে। কিন্তু আমি যে কথা আগেই বলছি, আমাদের কালচারটা একটা প্রবলেম আছে। কালচার যে ওল্ড পলিটিক্যাল পার্টি ডোন্ট ট্রাস্ট ইচ আদার। এখন যদি আমরা সবাই মিলে একটা সরকার গঠন তো করতেই পারবেন না, যদি পরে না সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো না, কার্যকর করতে পারবো না। সেই কারণে ওই প্রস্তাব আমাদের নেই। মির্জা ফখরুল জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি হচ্ছে শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দেশের মিডিয়াগুলোকেও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই বিপ্লবের বীর সেনাদের সংবর্ধনা দেয়া হলো কুমিল্লায়। লাকসাম পাইলট হাই স্কুল মাঠে এ আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে দেশের গণমাধ্যমগুলোকেও সোচ্চার হতে হবে। আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে, এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলেই আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, কোনো ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে, এগুলো তুলে ধরা। তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন। গুম হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টির পুনর্বাসনের সুযোগ নেই জানিয়ে ফ্যাসিবাদীদের ফিরে আসা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হাসনাত। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এই একটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। উপরে ভর করেই কিন্তু ফ্যাসিবাদ ডালপালা গজিয়ে মহিরূপে বেড়ে উঠেছে। সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা মেইন স্ট্রিমে চলে আসবে, তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে স্বীকৃত থাকবে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সময় সংবাদ, কুমিল্লা। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সবকিছু করার কথা জানিয়েছেন তারা। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। কলকাতার মার্কুই স্ট্রিটে রোজ ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় এই ভারতীয় ট্যাক্সি চালক। বাংলাদেশি পর্যটক না থাকায় টান পড়েছে তার পকেটেও। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুদেশি। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। স্বাধীনতার পর হইতে থেকে 53 বছর আমরা খুব ভালোভাবে চলছি। মনেই হয় না বলে যে ইন্ডিয়া, মনে হয় না বাংলাদেশ, আমরা আসতে গেছি। এখন যদি আমরা ওইভাবে আসতে যাইতে পারি, আমি মনে করি উভয়েরই লাভ। 2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার 5 আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে বয়কট নয়, বরং ভারতে এলে আতিথেয়তা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নানান সেটা গুজব না অরিজিনাল সেটা আমরা মিডিয়া ভালো জানে। এটা তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। মালদার যে ঘটনা ওটা একটা বিক্ষিপ্ত হতে পারে, বা বাংলাদেশের কিছু ঘটনা সেটা হতে পারে, এবং সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্যুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। রেস্টুরেন্ট গুলো বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা একটা অনুষ্ঠানে আসে, বাট বাংলাদেশিটা সবসময় খায়, তাই না? তো এই জায়গাটা একটা এফেক্ট করেছে, মানি এক্সচেঞ্জের এফেক্ট করেছে। আপনারা আসুন, আপনার ভাই আমি, আপনার ভাই আমরা ইন্ডিয়ান, সবাই আছি। আপনাদেরকে সেফ জায়গায় রাখা, সেফ ভাবে চলার দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি। আসুন, পরিস্থিতি কোনো অস্বাভাবিক কিছু নেই। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5 থেকে 6,000 পর্যটক আসতেন কলকাতায়। এখন সংখ্যাটা নেমে এসেছে 2 থেকে 300-তে। মধ্য কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশি পর্যটকহীন, কার্যত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।
দেশের মানুষ আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। শনিবার গুলশানে বিআইডিএস এর আয়োজনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার পক্ষেও অভিমত তুলে ধরেন তিনি। একই আয়োজনে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বিরোধী দলহীন 3 বার নির্বাচনের কারণে সংসদ সদস্যরা যেমন নিজেদের জমিদার ভাবতেন, তেমনি রাজনৈতিক দলগুলো অগণতান্ত্রিক সংগঠনে পরিণত হয়েছে। হাসিনা সরকারের পতনের পর গেল আগস্ট থেকে দেশে চলমান নানা সংস্কারের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে, এবার সেই প্রশ্ন নিয়ে ব্যক্তিগত অভিমত দিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা। বললেন, আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। শনিবার সকালে গুলশানে বিআইডিএস আয়োজিত 4 দিনব্যাপী বার্ষিক সম্মেলনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি নিয়ে সৃষ্ট সমালোচনারও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। ইটস ভেরি ডিগ্রেডিং একটা কান্ট্রিকে যখন বলতে হয় যে আমরা এখনো কোয়ালিফাই করিনি, বিভিন্ন দেশের কাছে আমরা বলতে পারি যে আমরা এখনো বিভিন্ন অসুবিধায় আছি বলে, যদিও আমরা এলডিসি থেকে বেরিয়ে গেছি, তবুও ইউনিল্যাটারাল কনসেশনে আমাদেরকে আরো কিছুদিন রাখবে কিনা। এর পরের সেশনে অংশ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বিরোধী দলহীন 3 বারের নির্বাচনের কারণে রাজনৈতিক দলগুলো শুধু অগণতান্ত্রিক সংগঠনেই পরিণত হয়নি, সংসদ সদস্যরা নিজেদের জমিদারও ভাবতেন। You need to then identify what are these structural problems. Erosion of judicial independence, parliamentary dysfunction. After all, if you have 3 parliaments without an opposition member of parliament where they were willing to shed blood in order to occupy the zamindari itself. The principal political parties themselves were completely undemocratic organizations. বিআইডিএস এর এই সম্মেলনে উত্তরণের পথে মধ্যমায়ের ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের ফল যাই হোক মেনে নেবে বিএনপি। দলের 31 দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেছেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটার মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এটা 2 মেয়াদে না বাড়ে একটু বাড়ানো যায় কিনা, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এখান থেকে আমরা নড়ব না, যেহেতু এটা সিদ্ধান্ত হয়ে গেছে। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবে সেই ব্যক্তি পরপর 2 বার হতে পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখান থেকে আমরা নড়ব না। একের পর এক নেতাকর্মীদের সরাসরি প্রশ্ন শুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দিচ্ছেন উত্তরও। প্রাইমারিলি আমাদের যেটা চিন্তা ভাবনার মূল বক্তব্য শুরুর আগে ঘণ্টাব্যাপী চলে প্রশ্নোত্তর পর্ব। ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই বিভাগীয় কর্মশালায় অংশ নেয় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা। প্রশ্ন করেন বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে। আমরা যেই কথাটি বলছি, জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। ভুল করলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। বিএনপি দ্রুত স্থিতিশীল দেশ চাই উল্লেখ করে তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে ফল যাই হোক মেনে নেওয়া হবে। ক্ষমতায় গেলে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। জনসমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের জন্য কি করতে চাইছি এটি যদি মানুষ না জানে, তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দেবে? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ফরিদপুর। খুনিরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে, তাদের পুনর্বাসনের অপচেষ্টা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম।
শনিবার সকালে চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। সন্তানটা নিয়ে আমার একটা সুখের ঘর ছিল, আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরি। স্বামীহারা নাসিম আক্তারের বুক ফাটা কান্না। পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে রাইমকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। 19 জুলাই চাঁদপুরে পুলিশের গুলিতে শহীদ হন নাসরিমার স্বামী আবুল হোসেন। নাসিমার মতো ছবি হাতে স্বজনদের স্মরণ করেন পরিবারের সদস্যরা। জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। সন্তান তো হারালাম, এখন সরকার যদি আমাদের প্রতি সুদৃষ্টি রাখে। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সার্জিস আলম। হুঁশিয়ারি দেন খুনিদের পুনর্বাসনের চেষ্টা হলে আবারও রাজপথে নামবে ছাত্র জনতা। যে ত্যাগ স্বীকার করেছে এই বাংলাদেশের জন্য তা কখনো পূরণ করা সম্ভব নয় এবং বাংলাদেশের উচিত, এই রাষ্ট্রের উচিত এই শহীদ পরিবারদেরকে তাদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করার জন্য। যারা এই সব নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারে নাই। সেই সব হায়নাদেরকে চিহ্নিত করতে হবে। আপনাদের যদি মনে হয় যে এই শোক বা কষ্ট আপনারা নিজেরা সামলে উঠতে পারছেন না, তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন। শেখ হাসিনার নাম যারা নিচ্ছে তাদেরও খুঁজে বের করা হবে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। এই বাংলাদেশে যে কেউ যে কোনো ফরম্যাটে যদি বিন্দু মাত্র ওই খুনি হাসিনার আবার এখানে দোষর হিসেবে কাজ করে, যদি এজেন্ট হিসেবে কাজ করে, হোক দেশের হোক বাইরের, আমরা এই বাংলাদেশে আবারও একসাথে নেমে তাদেরকে সবাই প্রতিহত করব। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবার চট্টগ্রাম বিভাগের 105 শহীদ পরিবারের প্রত্যেককেই দেয়া হয় 5 লাখ টাকার চেক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। শীতে দুর্ভোগ বাড়ছে মানুষের। শীতের আরো খবর জানাতে ঠাকুরগাঁও জেলা শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের জেলাগুলোর মধ্যে যে শীত জেঁকে বসেছে, তেমনি কিন্তু ঠাকুরগাঁয়েও শীত জেঁকে বসেছে। গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে এবং হিম শীতল যে বাতাস, সেই বাতাস কিন্তু বইছে। তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে এখন পর্যন্ত যে শীতের তীব্রতা, সেটি কিন্তু দিন যত যাচ্ছে তত বেশি চরম আকার ধারণ করছে। এতে কিন্তু সাধারণ মানুষ যেই দুর্ভোগ, সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু চরমে রূপ নিচ্ছে দিন দিন। তবে আমরা এটিও লক্ষ্য করেছি যে বেলা যত বাড়ছে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার কারণে পথঘাটে যেমন ঢাকা থাকছে, তেমনি দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। এতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ, যারা মধ্যবিত্ত আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে শ্রমজীবী মানুষের মধ্যে যারা শ্রমিক রয়েছে, রিক্সা চালক রয়েছে, ভ্যান চালক রয়েছে, যারা 3 চাকার যানবাহনগুলো চালিয়ে তাদের সংসার জীবনে আয় উন্নতি করার চেষ্টা করে, তাদের সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে। এই দুর্ভোগের কারণে উত্তরের যেই জেলা ঠাকুরগাঁও, সেই জেলা ঠাকুরগাঁয়ের সবচেয়ে বেশি দুর্ভোগ বলে মনে করছেন স্থানীয়রা। এবং পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারাও কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা দেখেছি বিভিন্ন অফিস আদালতের যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মে শুয়ে বসে তারা রাত্রি যাপন করছে। এতে কিন্তু কষ্টটা অনেক বেশি। আমরা বরাবরই বলে থাকি যে উত্তরের জেলাগুলোর মধ্যে যেমন ঠাকুরগাঁও, পঞ্চগড় একদম হিমালয়ের কাছাকাছি অবস্থান করছে, সে কারণে সাধারণ মানুষের দুর্ভোগটা বরাবরই বেশি থাকে। এবারেও কিন্তু কম নয়। ডিসেম্বরের শুরু থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ সেটি দিন দিন বাড়ছে। আমরা প্রতি বছরে যে বিষয়টি দেখি যে গরম কাপড়ের জন্য খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে। এই অবস্থার মধ্য দিয়ে যদি চলতে থাকে তাহলে শীতের যেই তীব্রতা, সেই তীব্রতায় আরও বেশি কষ্ট পাবে বলে আমরা মনে করছি। এবং সর্বোপরি বিষয় যে
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারই কিন্তু উদ্যোগ নেওয়া হয় যে শীতবস্ত্র প্রদানের জন্য। এবারও কিন্তু তারা উদ্যোগ নিয়েছে শীতবস্ত্র প্রদানের জন্য, তবে এখন পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয় থেকে শীতবস্ত্র পায়নি সেটি আমাদেরকে জানিয়েছে। তবে শীতবস্ত্র পেয়ে গেলে তারা জেলার যে 5টি উপজেলা, সেই 5টি উপজেলার যেই নির্বাহী কর্মকর্তাগণ রয়েছে তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদে বন্টন করবেন এবং সাধারণ মানুষের হাতে পৌঁছাবে। তো এই ছিল আমার কাছ থেকে শীতের খবর নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ঘুষ দুর্নীতি বন্ধের পাশাপাশি রাজনীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করার তাগিদ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ব্যবসায়ী নেতাদের এসব প্রস্তাব কার্যকর করার লক্ষ্যে শিগগিরই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। জনমুখী, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে এবার এফবিসিসিআই নেতাদের সঙ্গে মতবিনিময় করল জনপ্রশাসন সংস্কার কমিশন। এই সমস্ত ট্রেড বডির শনিবার বিকেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠনটির কার্যালয়ে সভায় অংশ নেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী সহ অন্য সদস্যরা। সভায় দুর্নীতিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিতের পাশাপাশি নিত্যপণ্যের বাজার স্বাভাবিক করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। ছোট পুলিশ ফোর্স দিয়ে আমরা ল অ্যান্ড অর্ডার করতে পারবো না, একটু ইনোভেটিভ চিন্তা করে যেন খুব তাড়াতাড়ি পুলিশ ফোর্স রিক্রুট করা হয়। কোম্পানিজ অ্যাক্ট যেটা আছে, কিছু কিছু আইন স্যার 140 বছরের পুরানো। আমি যদি একটা সার্ভিস এক্সপোর্ট করি, এটাকে এক্সপোর্ট হিসেবে রেকগনাইজ করার কোনো মেকানিজমই নেই। তো টেকনিক্যালি আমি এই আইন বলবৎ থাকা মানে হচ্ছে আমি কোনো সার্ভিস এক্সপোর্ট করলে আমি আসলে মানি লন্ডার করছি। আমাদের বর্তমান জনপ্রশাসন এই $437 বিলিয়ন জিডিপিকে সাপোর্ট করতেই হিমশিম খাচ্ছে। এটা যখন 800 বিলিয়নে যাবে, ইট ইজ ইম্পসিবল টু সাপোর্ট। এটাকে কমপ্লিট রিস্ট্রাকচারিং দরকার স্যার। সব জায়গায় যেগুলো আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন সব ভুল তথ্য এবং কোনো অনেক সময় ম্যানিপুলেটেড এবং উপর থেকে আদিষ্ট হয়ে। আমি পরীক্ষায় যখন একবার লাইসেন্স প্রাপ্ত হলাম, প্রতি বছর শুধু আমি রিনিউয়াল ফিটা দিয়ে দেবো, বাস। আমার আর সরকারের কোনো সংস্থার কাছে কোনো অফিসে যেতে হবে না। আপনি যখনই আমি যাব তখনই ঘুষের ব্যাপারটা আসবে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান থাকলেও কার্যকর করা হয় না মন্তব্য করে সংস্কার কমিশনের প্রধান বলেন, শিগগিরই সবার পরামর্শ সহ সুপারিশ সরকারকে দেয়া হবে, যেগুলো আমরা অন্তত ইন্ডিকেটিভ হিসেবে বলে দিতে পারবো যে এই সমস্ত ক্ষেত্রে আরো পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করা দরকার। কিন্তু সলিউশনটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না। টার্মস অফ রেফারেন্সেও এটা আমরা কভার করতে পারবো না, আর এই সময়ের মধ্যে আমরা করতে পারবো না। কিন্তু যেমন আপনাদের কাছে শুনলাম, এই জিনিসগুলো আমরা অবশ্যই তুলে ধরবো আমাদের প্রতিবেদনে। ব্যবসা বান্ধব দেশ গড়তে ব্যবসায়ীদের ইতিবাচক ভূমিকা রাখারও আহ্বান জানান কমিশন সদস্যরা। আপনাদেরকে আমি এই জন্য আমরা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। হবিগঞ্জ বাল্লা রেললাইনের পুরোটাই এখন দখলদারদের কবলে। জায়গা দখলসহ অবৈধ স্থাপনা নির্মাণ করে বসতি স্থাপন করছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে চলছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র সহ রেল সম্পত্তি দখলের এ মহোৎসব। চোখের সামনে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হরিলুট হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে আসার কথা, দেশের সকল রেল লাইনের ভূমি আগামী 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে এই রেল লাইনটি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হবিগঞ্জ বাল্লার রেলপথ। সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন। বিশেষ করে চুনারুঘাট মাধবপুরের 20টি বাগানের চা পাতা সরবরাহ করা হতো ট্রেনে। এই রেল লাইনকে কেন্দ্র করে 2 উপজেলার ব্যবসা বাণিজ্য ছিল সচল। কিন্তু 2003 সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে পড়ে রেলপথটি। এরপর থেকে কোটি কোটি টাকার রেল সম্পদ লুটপাট হতে থাকে। রেলওয়ে সূত্র জানায়, মূল্যবান যন্ত্রপাতি, 7টি স্টেশন ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন স্থাপনা লুট হয়ে গেছে। দখল হতে চলেছে রেলপথের অন্তত 30,000 একর ভূমি। যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য আমরা করি, আমরাও ছেড়ে দেব, তবু ট্রেনটা চালক, এটা আমরা চাই। তবে দীর্ঘদিন পর নড়েচড়ে বসেছে রেল মন্ত্রণালয়। গত 5 ডিসেম্বর দেশের সকল রেল লাইনের ভূমি 10 দিনের মধ্যে অবৈধ দখল নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 20 থেকে 22 বছর যাবৎ বন্ধ আছে। ওই লাইনের বিভিন্ন রেল লাইন, স্লিপার, অনেক রেলের সম্পদ আছে। রেল কর্তৃপক্ষ
অনেক চেষ্টা করে ওই সম্পদগুলা রক্ষণাবেক্ষণ করার। 1928 সালে হবিগঞ্জ সদর থেকে বাল্লা পর্যন্ত 45 কিলোমিটার রেললাইন স্থাপিত হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। নড়াইলে 2 সপ্তাহের ব্যবধানে আবারও পুলিশকে মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। কালিয়া উপজেলায় কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যার আসামিকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে গেছেন স্বজনরা। শনিবার সন্ধ্যায় কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি ছাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের গতিরোধ করে আসামির স্বজনরা পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। গত 8 সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে তার মা 8 জনকে আসামি করে আমলি আদালতে মামলা দায়ের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সন্ধ্যা 6টার পর উচ্চস্বরে স্পিকার, মাইক, গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে সন্ধ্যা 6টার পর টিএসসি সোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না। এর আগে রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শামসুন্নাহার হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদে নেচে গিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় চলছে ইট ভাটা। দেদারসে পোড়ানো হচ্ছে বনের কাঠো। পরিবেশের অনুমোদন ছাড়াই বছরের পর বছর এসব অবৈধ ইট ভাটা চললেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। তবে তাদের গতানুগতিক আশ্বাস, শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। হোসেন আলীর ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। চারপাশে ফসলি জমি, বসত বাড়ি, তার মাঝেই ইট পোড়ানোর বিশাল কর্মযজ্ঞ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা, বাণিজ্যিক এলাকা, কৃষি জমি সহ পরিবেশের ক্ষতি হয় এমন এলাকায় ইট ভাটা স্থাপন করা যাবে না। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও আশেপাশে ইট ভাটায় পোড়ানো হচ্ছে ইট। কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার না করার বিধান থাকলেও পোড়ানো হচ্ছে বনের কাঠ। কয়লা দিয়ে আগুন ধরানো সম্ভব না, লাকড়ি দিতেই হবে। প্রত্যেক দিন খড়ি তো মনে করি একবার 2 থেকে 3 মণ খড়ি লাগে। অভিযোগ, সবকিছু জেনেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সীমানার ভেতরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই দিব্যি দাঁড়িয়ে আছে এই ইটের ভাটাগুলো। এতদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হস্তক্ষেপ থাকলেও এখন কাদের নিয়ন্ত্রণে আছে এই ইটভাটাগুলো, সেটি এখন প্রশ্ন উঠেছে জনমনে। অনুমতি ছাড়া চলে না, অনুমতি কেউ না কেউ এর পিছনে দেয়। কৃষি জমি যেগুলো এগুলো পুড়ে যায়, দেখা ফসল নষ্ট হয়ে যাইতেছে। স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার চলে গেছেন প্রায় 4 মাস, এর মাঝে ইট খোলাগুলি একই অবস্থায় রয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন। আগে আসলে কীভাবে চলেছে সেটা বিষয়টা আমি জানি না। এখানে আমার জেলার ডিডি সাহেব আছে। আশা করি এবার আমরা ভালো একটা আইনগত ব্যবস্থা আপনাদের দেখাতে পারবো। পরিবেশ অধিদপ্তর আমার কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছে, আমি সাথে সাথে পরিবেশ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি এবং আমার বক্তব্য ক্লিয়ার। আমি কোনো অবৈধ ইটভাটা ময়মনসিংহ শহরে থাকুক, এটা আমি চাই না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সীমানা ঘেঁষে ইটভাটা রয়েছে 13টি, যার কোনোটির নেই অনুমোদন। এছাড়া জেলায় 3 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র 43টির। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন ফোসার উদ্যোগে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা। দেশের বিভিন্ন উদ্যোক্তাদের পাশাপাশি পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, রাশিয়া সহ 16 দেশের দূতাবাস ও একটি আন্তর্জাতিক সংগঠন চ্যারিটি বাজারে অংশগ্রহণ নেয়। ফোসার সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। চ্যারিটি বাজার থেকে অর্জিত আয় আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে বলে জানান আয়োজকরা।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যালামনাই সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকার আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য রাখেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান প্রফেসর কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি। হবিগঞ্জের হাওরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে দেশীয় মাছ। মাছের সরবরাহ বাড়ায় বাজারে দাম অনেকটাই কম। হাওরের মাছের সবশেষ খবর জানাতে শায়েস্তানগর পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যাচ্ছে তার কাছে। হবিগঞ্জের হাওরগুলোতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে মাছ এবং এই মাছের সরবরাহ বৃদ্ধির কারণে হবিগঞ্জের যে বাজারগুলো আছে বাজারগুলো মাছ সরবরাহ বেশি এবং দামও অনেকটা কম। আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে মাছ ব্যবসায়ীরা আছেন তারা জানিয়েছেন যে হবিগঞ্জের শায়েস্তানগর মাছ বাজার যেটি এটি হবিগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার এবং এই মাছ বাজারে সকাল থেকে বিভিন্ন হাওর এবং নদী থেকে যে দেশি মাছগুলো আছে মাছগুলো জেলেরা নিয়ে আসেন এবং জেলেরা জানিয়েছেন যে গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে হবিগঞ্জের যে বিভিন্ন হাওরগুলো আছে আজমেরিগঞ্জ বানিয়াচং লাখাই সহ যে হাওরগুলো আছে এই হাওরগুলোতে বেশি বেশি মাছ ধরা পড়ছে এবং মাছ ধরার বেশি বেশি মাছ আহরণের কারণে বাজারগুলোতে মাছ সরবরাহ বেশি এবং সরবরাহ বেশি হওয়ার কারণে এখানে দামও অনেকটা কম। আমরা কথা বলেছিলাম মাছ ব্যবসায়ীদের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জের যে শায়েস্তানগর মাছ বাজার এটি জেলার সবচেয়ে বড় মাছ বাজার এবং এখান থেকে বিভিন্ন পাইকাররা মাছ সংগ্রহ করে হবিগঞ্জের বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্টেও নিয়ে যান এবং তারা জানিয়েছেন যে এই মাছগুলা এখানে মাছগুলো অন্যান্য বাজারের তুলনায় টাটকা এবং বিশেষ করে দামেও অনেকটা সস্তা, যে কারণে এই বাজারের একটি ঐতিহ্য রয়েছে এবং এখানে বিভিন্ন জেলা থেকে পাইকাররা এখানে আসেন দেশি মাছ সংগ্রহের জন্য। আমরা কথা বলেছিলাম যে বাজার কমিটির যারা আছেন তারা জানিয়েছেন যে বাজারে প্রচুর মাছ এখানে আসে এবং এই মাছ আসার পরে এখানে ক্রেতাও খুচরা এবং পাইকারি ক্রেতারা এখানে ভিড় জমান, কিন্তু তাদের একটি দাবি যে তারা দীর্ঘদিন যাবত তারা যে অস্থায়ী যে কার্যালয়ে আছেন এই যে জায়গাটিতে বাজার করেছেন এই বাজারটিতে বিভিন্ন ধরনের প্রশাসন তাদের উচ্ছেদ করে দিয়েছে, কিন্তু বর্তমানে তারা ছাউনি ছাড়া এই ঠান্ডার মধ্যে তারা থাকছেন। তাদের একটা দাবি যে এখানে যে বাজারটি আছে এই বাজারটিতে যাতে একটি ছাউনি করা হয় এবং এই ছাউনিটা যদি হয় তাহলে মাছ যারা ব্যবসায়ী আছে তারা সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন। তো এই ছিল আজকে হবিগঞ্জের মাছ বাজারের সর্বশেষ। মেঘালয়ের সবুজ পাহাড় ঘেঁষে বিলের কালচে পানির উপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল শাপলা। যেন রং তুলির আঁচড়ে প্রকৃতি ভিন্ন এক রূপে সেজেছে। সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওরের লাল শাপলার রাজ্যে ভিড় বাড়ছে পর্যটকদের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ভোরে উদিত লাল সূর্য, অতিথি পাখির বিচরণ, লাল শাপলার মেলা আর মেঘালয়ের সবুজ পাহাড় সব মিলিয়ে প্রকৃতির ঢেলে দেয়া এক সৌন্দর্যের ক্যানভাস। অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেটের জৈন্তাপুর শাপলা বিল অনেকের কাছে ডিবির হাওর নামেও পরিচিত। শরতের শেষ আর শীতের শুরুতে লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে। নৌকা দিয়ে শাপলার বিল ঘোরার পাশাপাশি চারিদিকে ঘেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয় সবার। সিলেট শহর থেকে 42 কিলোমিটার দূরে 4টি বিলে 900 একর জুড়ে এই লাল শাপলা বিলের রাজ্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই পাহাড় আর লাল শাপলার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে হাজারো পর্যটক ছুটে আসে। তবে স্পটে আসার যাতায়াত ব্যবস্থা নিয়ে রয়েছে অভিযোগ। সপ্তাহের 7 দিনেই ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ এই লাল শাপলার রাজ্য। তবে বিশ্রামাগার না থাকা সড়কের বেহাল দশায় ভোগান্তি পর্যটকদের। যারা সিলেটে ঘুরতে আসেন অবশ্যই জায়গাটায় এসে ঘুরে যাবেন। বাড়াইয়া ঘুরিয়া যাওয়া উচিত, মানে একটু দেখা তো উচিত না, সুন্দর জিনিস একটু দেখতা। সকাল আইলে একটু সৌন্দর্য দেখা যায়,
তো ও সকাল আইসি আর জায়গাটা খুব ভালো আইসি ভালো লাগে রাস্তা আইসি মোটামুটি ভালো ভাঙ্গা যদি একটু ঠিক করে দিত তো একটু ভালো হইলো এই যে রাস্তা সেই রাস্তাটা আসলে ভাঙ্গাচুরা হওয়ার কারণে এখানে পর্যটকরা আসতে বিমুখ হচ্ছেন। টেন্ডার সম্পন্নের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন শিগগিরই শুরু হবে রাস্তা সংস্কার কাজ। আমরা সফলভাবে টেন্ডারের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি, এখন পরবর্তী কার্যক্রমটা চলছে, এটা হয়তো আমাদের খুব বেশি দিন লাগবে না। আশা করছি আমরা সামনের মাস নাগাদ এই রাস্তার কাজ শুরু করতে পারবো। ৩০ বছর আগে সীমান্তের অপারের খাসিয়া সম্প্রদায় ডিবি বিলে লাল শাপলার চারা রোপণ করেন পূজা অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। এরপর ধীরে ধীরে ডিবি বিল ছাড়িয়ে লাল শাপলায় রঙিন হয়ে ওঠে কেন্দ্রী বিল, হরফকাটা বিল ও ইয়াম বিল। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, জৈন্তাপুর, সিলেট। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছে ক্ষমতাসীন বিজেপি। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে দলটি। মার্কিন অর্থায়নে পরিচালিত ডিপ স্টেট নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে বলেও দাবি বিজেপির। এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে 2 দশকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিছু ইস্যুতে মতপার্থক্য থাকলেও দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রায়ই ব্যক্ত করে 2 দেশ। তবে এবার ভারত সরকারের তরফ থেকে বড় এক অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর দল বিজেপির অভিযোগ, ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যম এক্সে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে ভারতকে অস্থিতিশীল করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে ডিপ স্টেট বা সরকারের ওপর গোপনে নিয়ন্ত্রণ করা সরকারি বা সামরিক কর্মকর্তাদের সংঘ। আর এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পূরণে অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ওসিসিআরপি মাধ্যম হিসেবে কাজ করছে বলেও অভিযোগ দলটির। বিজেপির আরও অভিযোগ, ওসিসিআরপির নিবন্ধনগুলো ব্যবহার করছে রাহুল গান্ধীর কংগ্রেস। এসব নিবন্ধে আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে একতরফাভাবে লেখা হয়েছে বলে দাবি বিজেপির। এর মাধ্যমে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হচ্ছে। তবে বিজেপির এমন অভিযোগকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মার্কিন সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তা দেয়। তবে এই সহায়তা এই মিডিয়া সংস্থাগুলোর সম্পাদকীয় সিদ্ধান্ত বা দিক নির্দেশনাকে প্রভাবিত করে না। অন্যদিকে ওসিসিআরপি এক বিবৃতিতে জানিয়েছে, তারা একটি স্বাধীন গণমাধ্যম সংস্থা, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আসন্ন বড়দিনকে ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে সাজ রব। উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি চলছে বিভিন্ন দেশে। ভ্যাটিকান সিটিতে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। যুক্তরাষ্ট্রের মিশিগানে স্কুল শিক্ষার্থীরা তৈরি করেছে এক অভিনব সিঙ্গিং ক্রিসমাস ট্রি এবং নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের আলোকসজ্জিত ক্রিসমাস ট্রি সবাইকে মুগ্ধ করেছে। এদিকে ইউরোপীয় দেশ হাঙ্গেরিতে উৎসবের আমেজ আয়োজন করা হচ্ছে এক অসাধারণ সান্তা ডগ ওয়াক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান ভ্যাটিকান সিটির চারদিকে সাজ রব। সেন্ট পিটার স্কোয়ারে উন্মোচিত হয়েছে 29 মিটার উচ্চতার একটি বর্ণিল ক্রিসমাস ট্রি ও বিভিন্ন মূর্তি। এবছর বড়দিনের আয়োজন বিশেষভাবে করা হয়েছে, কারণ এটি জুবিলি বর্ষের সূচনা, যেখানে লাখো তীর্থযাত্রীর ভ্যাটিকানে আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগানের এক স্কুলের শিক্ষার্থীরা অভিনব এক পরিবেশনার মাধ্যমে বড়দিন উদযাপন করছে। দূর থেকে দেখতে ক্রিসমাস ট্রি মনে হলেও বাস্তবে এটি একটি মঞ্চ। শিক্ষার্থীরা এই 67 ফুট উঁচু ক্রিসমাস ট্রি আকৃতির মঞ্চে দাঁড়িয়ে গাইছে বড়দিনের গান। এই অভিনব সিঙ্গিং ক্রিসমাস ট্রিতে 15টি স্তরে অংশ নিচ্ছেন 180 শিক্ষার্থী। পাশাপাশি রয়েছে 50 জনের একটি অর্কেস্ট্রা। মঞ্চটি সাজানো হয়েছে 25,000 এলইডি লাইট ও 5,200 ফুট গাছের শাখা দিয়ে। নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে বরাবরের মতো আলো দিয়ে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। 74 ফুট উচ্চতার এই নরওয়ে স্প্রুস গাছটি এসেছে ম্যাসাচুসেটস থেকে। বহু বছর ধরে চলে আসা এই ঐতিহ্য নিউ ইয়র্কবাসী ও পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ। এদিকে ভিন্নধর্মী আয়োজন দেখা গেছে হাঙ্গেরিতে। রাজধানী বুদাপেস্টে আয়োজন করা হয় প্রথম সান্তা ডগ ওয়াক। শতাধিক কুকুর ও তাদের মালিকরা বড়দিনের থিমে সেজে অংশ নেন এই হাঁটায়। শহরের কেন্দ্রীয় পার্কে এই আয়োজন উৎসবের নতুন মাত্রা যোগ করেছে। আয়োজকরা জানিয়েছেন, এটি শুধু কুকুরদের জন্য বিনোদন নয়, বরং মালিকদেরও সামাজিক সংযোগ স্থাপনের সুযোগ করে দেয়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।
পর্যটন মৌসুমে বাংলাদেশে পর্যটক না থাকায় বিপাকে সংযুক্ত আরব আমিরাতের হাজার হাজার প্রবাসী ব্যবসায়ী। ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে পর্যটক যাওয়া বন্ধ থাকায় ক্ষতির মুখে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশিদের অপরাধ প্রবণতার কারণেই এই পরিস্থিতি বলে মনে করেন অনেকে। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। শীত এলেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সংযুক্ত আরব আমিরাত। হাজার হাজার বিদেশি পর্যটকদের আগমনে যেন তিল ধরনের ঠাঁই নেই দুবাইয়ের আবাসিক হোটেলগুলোতে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে যেন পাল্টে গেছে আরব আমিরাতের দৃশ্যপট। পর্যটকদের আকৃষ্ট করতে দুবাই ফেস্টিভাল সহ নানা অঞ্চলে বিক্রি হচ্ছে লটারি। কোথাও কোথাও আবার কোটি টাকার গাড়ি ও গোল্ডের উপহার মিলছে প্রতিদিন। আবুধাবি, দুবাই, শারজা, আজমান, ফুজিরা অঞ্চলে বিলাসবহুল শপিং মলগুলোতে ভিড় করছেন লাখ লাখ বিদেশি পর্যটক। আমরা এটার জন্য নতুন আমরা অফারও আমাদের অলরেডি শোরুমগুলোতে আমরা উইকলি আমরা কিছু অফার আমরা দিয়ে থাকি কাস্টমার জন্য। দুবাই ফেস্টিভ্যাল টাইমে জেন্টাল পার্কের পক্ষ থেকে সবাইকে আমরা একটা সেলের উপরে ডিসকাউন্ট এখন কারেন্টলি চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সামনে আরও অ্যাট্রাকটিভ আসবে। দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন পণ্যের উপর মূল্য ছাড়। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্যে দিচ্ছে মূল্য ছাড়। ভিসা জটিলতার কারণে দেশটিতে ঘুরতে যেতে পারছে না বাংলাদেশি পর্যটক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আমাদের একটা লক্ষ্য ছিল কি পরিমাণে আমরা বিজনেস করব, সেবা দিব, কিন্তু এবার বাংলাদেশিদের ভিজিট সহ অন্যান্য ভিসা বন্ধ থাকার কারণে এবার সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়নি। আমি বাংলাদেশ গভর্নমেন্ট প্রতি রিকোয়েস্ট করব, আমাদের যে ভিসা প্রণয়ন সিস্টেমটা বর্তমানে বন্ধ আছে, যার কারণে আমাদের এখানের ইউই বিজনেস বলেন, ট্যুরিজম বলেন, সবকিছু এখন নিচের দিকে আছে। সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের ক্ষেত্রে সবসময় উদারনীতি ও বন্ধুসুলভ আচরণ করে থাকে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু অসাধু চক্র ও প্রবাসীদের অপরাধ প্রবণতার কারণে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ায় বন্ধ রয়েছে ভিসা দেয়া। এতে জনশক্তি রপ্তানিতেও দেখা দিয়েছে বিরূপ প্রভাব। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চলতি বছরের স্পন্সর ভিসায় আরও 1,10,000 শ্রমিকের কোটা বাড়িয়েছে ইতালি সরকার। তবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের কথাও বলা হয়েছে নতুন এই আইনে। এছাড়া রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আইন করে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসায় 4,52,000 শ্রমিক নিচ্ছে ইতালি। এরই মধ্যে দেশটিতে প্রবেশ করেছে বাংলাদেশি সহ অনেকেই। চলতি বছর স্পন্সর ভিসায় দ্বিতীয়বারের মতো কোটা বাড়িয়েছে সরকার। আইনটির অনুমোদন দিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ। উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট। এই আইনে নতুন করে 1,10,000 শ্রমিক আনার সুযোগ রেখেছে সরকার। এর মধ্যে 47,000 কৃষিকাজে এবং বাকিরা আসবেন পর্যটন ও হোটেল ব্যবসা খাতে। তবে বাংলাদেশ সহ 3 দেশের নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া অবৈধ এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত আইন আকারে অনুমোদন করেছে সরকার। তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। বাংলাদেশিদের আবেদনের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ কন্ট্রোল করে, কারণ বিভিন্ন ধরনের ডিজিটাল প্রতারণা হচ্ছে, বিশেষ করে মালিকের অজান্তে বিভিন্ন অ্যাপ্লিকেশন করা হয়। এবার কিন্তু এই বিষয়গুলো আরো কঠিনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। সো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে তার কনসেন্স, তার অনুমতি সাপেক্ষে যেন আবেদন করা হয়। এই বছর যারা স্পন্সর ভিসার জন্য আবেদন করবেন তারা আপনজন ছাড়া টাকা লেনদেন করবেন না এবং দালালের খপ্পর থেকে বিরত থাকবেন। নতুন এই আইনে পারিবারিক ভিসায় আসার ক্ষেত্রেও বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এছাড়া স্পন্সর ভিসা কোনো কারণে বাতিল করা হলে তা মালিকপক্ষকে জানানো হবে না বলেও আইনে বলা আছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। জার্মানির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 11 বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে এককালীন স্কলারশিপ দিয়েছে ট্যাপ সেন্ড ও ডিগ্রিওয়ালা.com নামে 2টি প্রতিষ্ঠান। জার্মানির রাজধানী বার্লিনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাহসিগের উদ্যোগে স্কলারশিপ প্রদান ও শিক্ষার্থীদের সম্মেলন সভার আয়োজন করা হয়। জার্মানিতে দেশের তরুণ শিক্ষার্থীদের সম্ভাবনার কথা জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 11 বাংলাদেশি কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। স্থানীয় সময় শনিবার জার্মানির 16টি প্রদেশ থেকে এই মিলন মেলায় যোগ দেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল। এ সময় জার্মানিতে বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনা ও সফলতার বিষয় তুলে ধরেন বক্তারা। জার্মানিতে গত কয়েক বছরে বাংলাদেশি স্টুডেন্টদের আগমনের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা একজন স্টুডেন্ট, একজন শিক্ষক হিসেবে, একজন লেকচার হিসেবে আমার জন্য খুবই ভালো নিউজ। তার কারণে বাংলাদেশিরা একসাথে পড়ালেখা করতে পারবে, একটা কমিউনিটি হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে শহর ভিত্তিক ভাবে। জার্মানির ইউনিভার্সিটিগুলোতেও অনেক ধরনের আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান করা হয়। আমার মনে হয় বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছে তারা এই সুযোগটি কাজে লাগিয়ে এখানে আসতে পারে এবং তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে পারে। জার্মানির বিভিন্ন খাতে, বিশেষ করে প্রকৌশল, নির্মাণ প্রকল্প, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, হোটেল ও পর্যটন খাতে দক্ষ জনবলের যে সংকট চলছে তার নিরসনে বাংলাদেশি তরুণরা এগিয়ে আসতে পারেন বলে মনে করেন অতিথিরা। জার্মানি ইকোনমি এখন একটু ডাউন অবস্থায় আছে। এই ডাউন অবস্থার মধ্যেও আপনারা জানেন যে 4 লক্ষ পজিশন খালি আছে। তো আমি মনে করি এই 4 লক্ষ পজিশনকে যদি উপযোগী আপনারা নিজেকে করে তুলতে পারেন, তো সেক্ষেত্রে এই খারাপ অবস্থার মধ্যেও যারা বাংলাদেশি স্টুডেন্ট আছেন, যারা এখানে জব করছেন, তারা এখান থেকে ভালো সুযোগগুলো গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদেশ থেকে বৈধ উপায়ে টাকা পাঠানোর অ্যাপ ট্যাপ সেন্ড এবং উচ্চশিক্ষা ও অভিবাসন বিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ডিগ্রিওয়ালা.com এর সৌজন্যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত 11 কৃতি শিক্ষার্থীকে এককালীন 40,000 টাকার বৃত্তি দেওয়া হয়। শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজনে সন্তুষ্ট শিক্ষার্থীদের সংগঠন ভাসিকো। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হলো, এই ধরনের অনুষ্ঠান যদি জার্মানিতে নিয়মিত হয়, বাংলাদেশি শিক্ষার্থী যারা আছেন জার্মানিতে তারা নিশ্চয়ই অনেক বেশি মোটিভেটেড হবেন আরো ভালো পড়াশোনা করার জন্য, ভালো ফলাফল করার জন্য, এবং দেশের উন্নয়নেও তারা কিন্তু বেশ ভালো ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। যারা স্কলারশিপ পেয়েছে তাদের এবং যারা পায়নি তাদের নিয়ে একটি পূর্ণমেলন অনুষ্ঠান করা হয়েছে এবং সামনে যারা স্কলারশিপ পেতে চায় তাদেরকে আগ্রহী করার জন্য বাসিক এই উদ্যোগটি নিয়েছে। জার্মানিতে পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার সাথে সাথে দেশের ভাবমূর্তি ইতিবাচকভাবে তুলে ধরার অঙ্গীকারের কথা জানান আমন্ত্রিত শিক্ষার্থীরা। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা, যাদের অনেকেই পড়াশোনা শেষে গড়েছেন ক্যারিয়ার, হয়েছেন প্রতিষ্ঠিত। তাই জার্মানিতে আসতে আগ্রহী বাংলাদেশি তরুণদের নিজেদের আগে থেকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি জার্মান ভাষার উপর জোর দেওয়ার পরামর্শ অভিজ্ঞদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বিপিএল এবং এনসিএল টি20-র জন্য নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা। হোম অফ ক্রিকেটের একাডেমি গ্রাউন্ডে কয়েক ভাগে ভাগ হয়ে চলছে ক্রিকেটারদের অনুশীলন। কেউ সানিয়ে নিচ্ছেন নিজের ব্যাটিং স্কিল, আর কেউ কাজ করছেন বোলিংয়ের লাইন লেংথ নিয়ে। এর মাঝেই নিজের ফিটনেস ঠিক রাখতে আলাদা করে কাজ করছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন তিনি। মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি গ্রাউন্ডে ক্রিকেটারের ছড়াছড়ি। প্রথম দেখায় যে কেউই অবাক হবে, কারণ জাতীয় দল ওয়ানডে খেলার প্রস্তুতি নিচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। যুব দল আছে আরব আমিরাতে, নারী দলটাও নেই ঢাকাতে, চলছে আয়ারল্যান্ড সিরিজ, তাদের অবস্থান সিলেটে। তাহলে এখানে কারা? প্রশ্নটার উত্তর খুঁজতে ক্যামেরাতে চোখ রাখতেই অবাক হওয়ার পালা আরও একবার। কালো ট্রাউজার, কালো টি শার্ট, কালো ক্যাপ পরা লোকটার সঙ্গে ক্রিকেট মাঠের সম্পর্ক অবিচ্ছেদ্য, কিন্তু 22 গজে তার দেখা নেই দীর্ঘদিন। তবে কি বিপিএল এর জন্যই এত আয়োজন? খবর নিয়ে জানা গেল সেটাই সত্যি। এবারের আসরে খুলনা টাইগার্সের হয়ে দেখা যেতে পারে এক সময়কার গতি তারকা রুবেল হোসেনকে, আর সেজন্যই নিজের ফিটনেসের পাশাপাশি বোলিং স্কিলটাকেও ঝালিয়ে নিতে চলছে এই অনুশীলন। একাডেমি গ্রাউন্ডের সেন্টার উইকেটে মোহাম্মদ মিঠুনকে বল করে গেলেন এক টানা। রান আপ বদলে কখনো গতি বাড়িয়ে কমিয়ে নিজেকে টেস্ট করে নিলেন রুবেল। সঙ্গী হিসেবে পেয়েছিলেন আরেক পেসার শফিউলকে। ফেরার লড়াইটা যে তারও চলছে। শফিউল রুবেলদের যখন শেষ, তখন সেখানে অনুশীলনের জায়গায় ভাগ বসান ঢাকা মেট্রোর ক্রিকেটাররা। হেড কোচ মিজানুর রহমান বাবুলকে নিয়ে এনসিএল টি20-র জন্য অনুশীলন শুরু করেন তারা। কিন্তু এ সময় সব ক্যামেরার চোখ চলে যায় আরেক দিকে। মাঠে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বেশ ফুরফুরে মেজাজে কোচ বাবুলের পাশে দাঁড়িয়ে আড্ডা দেন সাবেক বর্তমান সতীর্থদের সঙ্গে।
পরে শুরু হয় তার ফেরার লড়াই। প্রথমে আড়াআড়িভাবে দৌড়ে নিজের ওয়ার্ম আপটা সেরে নেন ক্যাপ্টেন। ঘাম ঝরিয়ে কিছুক্ষণ বিশ্রামের পর শুরু হয় ব্যাটিং অনুশীলন। নেটে পেসার স্পিনার সবাইকেই সামলান বেশ সাবলীলভাবে। ইনজুরির কারণে উইন্ডিজে না গেলেও এখন যে অনেকটাই সুস্থ তা বোঝা যায় তার ব্যাটিং থেকেই। কারণ কখনোই পেসারদের গতি বা স্পিনারদের সুইং বোকা বানাতে পারেনি শান্তকে, বরং নেট বোলারদের ভালোই পরীক্ষা নিয়েছেন ক্যাপ্টেন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবার মেয়েদের লাল বলের ক্রিকেট উন্নয়নের পরিকল্পনা বিসিবির। নতুন আঙ্গিকে চলতি বছর 4 দল নিয়ে রাজশাহীতে শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের বিসিএল। জাতীয় নারী দলের ব্যস্ত সূচির কারণে টুর্নামেন্টটি আয়োজন করা হবে 2 ধাপে। ডিসেম্বরের 18 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে নতুন ফরম্যাটের 3 দিন ম্যাচের টুর্নামেন্ট। একটা সময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল ছেলেদের খেলা, তবে সময়ের পরিবর্তনে ছেলেদের নামের পাশে সুবিচার করছেন নারী ক্রিকেটাররাও। এর আগে মেয়েদের ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলেও বর্তমানে দর্শকদের মাঠে টানতে শুরু করেছে নিগার সুলতানারা। তাদের খেলায় আগ্রহ বাড়ছে ভক্তদেরও। নতুন করে নারী ক্রিকেটের দায়িত্ব পেয়ে তাদের খেলার মান উন্নয়নের কথা বলেছিলেন নারী উইং চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। সঙ্গে জানিয়েছিলেন নিজের পরিকল্পনার কথাও। তার হাত ধরেই পরিবর্তন আসছে নারী ক্রিকেটে। ছেলেদের সমান সুযোগ সুবিধা এখন পাচ্ছেন নারী ক্রিকেটাররাও। এবার মেয়েদের ক্রিকেট নিয়ে বড় সুখবর দিলেন হাবিবুল বাশার। টেস্ট ক্রিকেট উন্নয়নে লঙ্গার ভার্সনের একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বিসিএল এর আদলে 4টি দল নিয়ে চলতি মাসেই শুরু হচ্ছে মেয়েদের লঙ্গার ভার্সনের টুর্নামেন্টটি। এই সিরিজের পরে আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাঝখানে আমাদের একটা গ্যাপ আছে। আমরা এখন শুরু করতে যাচ্ছি 4টা টিম নিয়ে। খেলাটা যেন কম্পিটিটিভ হয়, যার জন্য আমরা ছোট করেছি। তো 4টা দল নিয়ে খেলা হবে। 4টা লাইক বিসিএল, ছেলেদের যেটা বিসিএল হয় ওইরকম ভাবে ওই মাপের হিসেবে আমরা করছি এটা। সম্প্রতি টানা খেলার মধ্যে নিগার সুলতানার দল আয়ারল্যান্ড সিরিজের পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে পাড়ি জমাবেন টাইগ্রেসরা। ব্যস্ত সূচির কারণে 2 ভাগে চলবে টুর্নামেন্টটি। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি এবং ভেন্যু চূড়ান্ত করেছে বিসিবি। রাজশাহী ভেন্যুটা চুজ করেছি, 2টা গ্রাউন্ড। আমরা 18 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত খেলবো, বিকজ আমাদের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলটা চলে যাবে 11 তারিখে। একটু শর্ট করছি, 2টি ম্যাচ খেলবো। 18 তারিখে শুরু হবে, 30 তারিখে শেষ হবে, সো দ্যাট তারা যাওয়ার আগে একটু সাদা বলে প্র্যাকটিসও করতে পারে, প্লাস একটু ব্রেকও পেতে পারে। এই টুর্নামেন্ট দিয়েই মেয়েদের ফিটনেস পরীক্ষা নিতে চান বাশার। 3 দিন ম্যাচের টুর্নামেন্ট চালিয়ে রাখতে চান কমপক্ষে 2 মৌসুম। টেস্ট ক্রিকেটে এলিজিবল হওয়ার জন্য 2টি সিজন খেলতে হবে। ফিটনেসের দিক থেকে একটু পিছিয়ে আছে, আসলে পিছিয়ে আছি, সেইখানে দিক থেকে আমাদের কাজ করতে হবে। 3 দিনে খেলা তারা কতখানি নিতে পারেন সেটা দেখতে হবে। বিসিএল এর পর মেয়েদের প্রিমিয়ার লিগ নিয়েও আসার কথা জানান নারী উইং চেয়ারম্যান রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী। শনিবার কক্সবাজারে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে দেওয়া হয় 1 কোটি টাকার অর্থ পুরস্কার। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল এগিয়ে যাচ্ছে বলে জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি, উৎসবের ক্ষণে এক ছাদের নিচে তারকা মেলা। সাবজয়ী নারী ফুটবলারদের পর্যটন নগরী কক্সবাজারে সংবর্ধনা দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সেনাবাহিনীর এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি মাত্রা। সেনাপ্রধান জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। আমরা নারীদেরকে আরও স্পন্সর করব এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে, তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে। দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে বিভিন্ন মহলের সংবর্ধনায় সিক্ত হচ্ছেন ঋতুপর্ণা, রূপনা চাকমারা। তবে এই সংবর্ধনা তাদের কাছে বিশেষ কিছু, যা সামনের দিনে আরো ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন ফুটবলাররা। একটা ফুল গিফট পাইলেও কিন্তু অনেক ভালো লাগে, আর সেখানে হচ্ছে আমরা অনেক বড় বড় সংবর্ধনা পাই অনেক বড় বড় ব্যক্তির কাছ থেকে। তো এটা হচ্ছে আমাদের আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগায়। আমরা এর আগে কখনো এরকম একসাথে বাইরে আসি নাই, তো এটা খুবই ভালো লাগতেছে। বেশ লম্বা সময় ধরে দক্ষিণ এশিয়ার ফুটবলে রাজত্ব করছে বাংলার নারীরা। এবার সে গণ্ডি বাড়াতে চায় বাফুফে। সঠিক পরিকল্পনা আর পর্যাপ্ত সুযোগ সুবিধায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন বাফুফে সভাপতি। আপনাদের আজকের আয়োজনের জন্য কিন্তু আমরা গর্বিত।
আপনাদের এই আন্তরিকতা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত। আমরা বিশ্বাস করি যে এই সাপোর্টটা আজকে পাওয়াতে আমাদের বাংলাদেশের নারীরা খালি এখন সাফ না, এখন এএফসি কাপও জয়লাভ করার স্বপ্নও দেখবে, কারণ ইনশাল্লাহ একদিন ওরা ফাইনালে খেলতে পারবে। সংবর্ধনার পাশাপাশি ফুটবলারদের দেয়া হয়েছে অর্থ পুরস্কার। প্রত্যেকে পেয়েছেন 4 লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলকিপার রূপনা চাকমা পেয়েছেন অতিরিক্ত আরও 1,75,000 টাকা করে। এছাড়াও কোচ ও কর্মকর্তাদেরও দেয়া হয়েছে অর্থ পুরস্কার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সার্বভৌমত্বে আঘাত এলে কোনো ছাড় দেয়া হবে না, ভারতের প্রতি মির্জা ফখরুলের হুঁশিয়ারি। জাতীয় নয় অন্তর্বর্তী সরকারকেই সমর্থনের ঘোষণা, শেখ হাসিনার কঠোর সমালোচনা। বাংলাদেশি পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায় ধস, অনিশ্চয়তায় বহু মানুষের জীবন জীবিকা। মন্দা কাটাতে দ্রুত ভিসা চালুর আহ্বান কলকাতার ব্যবসায়ীদের। এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ। এই ছিল ভোরের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।